ওয়াল স্ট্রিটের ইতিহাসে বহু কিংবদন্তি আছে। ওয়ারেন বাফেট, জর্জ সোরস, কার্ল আইকন। কিন্তু তাদের সবার ওপরে রয়েছেন এক রহস্যময় মানুষ, যিনি বাজারকে এমনভাবে ভেঙেছিলেন যেন তিনি খুঁজে পেয়েছেন ভবিষ্যৎ দেখার চাবিকাঠি। তার নাম জিম সাইমন্স। আপনি জানলে অবাক হবেন, তিনি ছিলেন না কোনো স্টক ট্রেডার, না অর্থনীতিবিদ। তিনি ছিলেন একজন গণিতের প্রফেসর, কোড ব্রেকার, দার্শনিক, যিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন বাজারকে মানুষ নয় বরং ডেটা আর অ্যালগোরিদম দিয়ে বোঝা যায়। আর সেখান থেকেই জন্ম নিল রেনেসান্স টেকনোলজিস এবং কিংবদন্তি মেডালিয়ন ফান্ড, যা ইতিহাসে সবচেয়ে বেশি লাভ করা ফান্ড, যার গোপন অ্যালগোরিদম আজও রহস্য। ভাবুন তো, এক ফান্ড যা বছরে 50%, 70%, কখনো 100%-এরও বেশি রিটার্ন দিত, আর সেটা ধারাবাহিকভাবে। বাজার ধসের সময়ও। এ গল্প কেবল অর্থ উপার্জনের নয়, এটা হলো বিজ্ঞান, দর্শন আর মানুষের অদম্য কৌতূহলের গল্প। কিভাবে একজন প্রফেসর হয়ে উঠলেন দ্য ম্যান হু সলভ দ্য মার্কেট, এটাই আমরা শুনবো এই সিরিজে। তাহলে প্রস্তুত হন, কারণ আপনি ঢুকে পড়তে চলেছেন এক রহস্যময় জগতে, যেখানে বাজারের অদৃশ্য কোড ভাঙা হয়েছে বিজ্ঞানের হাতে। চলুন শুরু করা যাক। আজ আপনারা শুনছেন গ্রেগরি জুকারম্যানের লেখা দ্য ম্যান হু সলভ দ্য মার্কেট, হাউ জিম সাইমন্স লঞ্চড দ্য কোয়ান্ট রেভলিউশন। অধ্যায় 1, দ্য কোড ব্রেকার। 60-এর দশক, কোল্ড ওয়ারে যেন বিশ্বকে শ্বাস আটকে রেখেছে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মাঝখানে কূটনীতি, সন্দেহ আর গোপন সংকেতের লড়াই। সেই সংকেতের দরজা খুলতে এগিয়ে আসে এক প্রতিষ্ঠান, ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালিসিস, IDA। এখানেই তরুণ গণিতজ্ঞ জিম সাইমন্স যোগ দেন এক বিশেষ ডিভিশনে, যেখানে কাজ শত্রুপক্ষের বার্তা বিনিময়ের গোপন কোড ভাঙা, ইন্টারসেপ্টেড ডেটার ভেতরে লুকোনো কাঠামো খুঁজে বের করা। ঘরের কোনায় দাঁড়িয়ে বিশাল কম্পিউটার, পাঞ্চ কার্ডের টুংটাং, কাগজের রিল গড়িয়ে পড়ে, সময়ের সাথে পাল্লা দিয়ে ধরা পড়া টেলিগ্রাম, সংখ্যার ধারাবাহিকতা, অদ্ভুত সব চিহ্ন। বেশিরভাগই মনে হয় নয়েজ, অগোছালো, এলোমেলো। কিন্তু সাইমন্স জানতেন এলোমেলো অনেক সময় এতটা এলোমেলো নয়। তিনি শিখলেন ডেটাকে কথা বলতে দিতে হয়, অনুমান নয় প্রমাণের দিকে ধীরে ধীরে এগোতে হয়। এই পরিবেশেই সাইমনের চোখে ধরা পড়ল সেই মৌলিক সত্য, প্যাটার্ন রেকগনিশনই আসল শক্তি। সংখ্যার অর্থ আছে, সংখ্যার আকার, পুনরাবৃত্তি, ঝোঁক সব মিলিয়ে তৈরি হয় এক অদৃশ্য ভাষা। আর যে ভাষা ভাঙতে পারে সেই পারে অদৃশ্য ভবিষ্যৎকে পড়তে। জিম সাইমন্স ছিলেন মূলত জ্যামিতির মানুষ। মিনিমাল সারফেস, কার্ভেচার, কাঠামো ও সৌন্দর্যের এক কঠোর শৃঙ্খলা। কিন্তু আইডিয়ার কোড ঘরে তিনি শিখলেন শুদ্ধ গণিত আর বাস্তব জগতের ডেটার সম্পর্ক। তরঙ্গের মতো ওঠানামা করা ডেটার মধ্যে হঠাৎ হঠাৎ দেখা দিতে থাকে আপাত অকারণ স্পাইক, একটি অক্ষর জোড়ার অতিরিক্ত উপস্থিতি, কিংবা অসম্ভব নীরবতার দীর্ঘটান। সবই যেন আড়ালে থাকা কোনো হাতের ইশারা। সাইমন্সের জিজ্ঞাসা ছিল সোজাসাপটা, যদি আমরা একে সম্পূর্ণ গাণিতিক সমস্যা হিসেবে ধরি এবং মানব ধারণার পক্ষপাত ছাঁটাই করি, তাহলে কি কোড ভাঙা যায় আরো দ্রুত, আরো স্থির দৃষ্টিতে? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় অ্যালগরিদমিক চিন্তা। ডেটাকে পরিসংখ্যানের চোখে মাপা, সম্ভাবনার স্কেলে ওজন দেওয়া এবং ভুলের সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করা। আজ যে শব্দগুলো আমাদের কাছে চেনা, ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস, মার্কভ মডেল, বেজিয়ান আপডেট, তখন সাইমনের হাতে তা ছিল এক ধরনের অন্তর্দৃষ্টি, চোখ পেটানো কৌশল এবং সাহসী পরীক্ষা নিরীক্ষা। এখানেই আরেকটি গভীর উপলব্ধি, মানুষের মুড নয়, ডেটার ম্যাথ শেষ কথা বলে। কোড ভাঙার টেবিলে আবেগের জায়গা নেই, আছে কেবল অনুমান, পরীক্ষা, সংশোধনের কঠিন শৃঙ্খলা। পরের বহু বছর এই শৃঙ্খলাই হবে সাইমন্সের পরিচয়। কথা বেসরকারি হলেও সময় তো থেমে থাকে না। দূরে ভিয়েতনাম যুদ্ধের ক্রমশ ভারী হয়ে ওঠা পদচারণা, দেশের রাজনীতিতে প্রশ্ন, রাস্তায় প্রতিবাদ। তখন আইডিয়ার মতো প্রতিষ্ঠানে কাজ করার প্রয়োজনীয়তা আর তার নৈতিকতা, এই প্রশ্নও ছিল তীব্র দ্বন্দ্বের। জিম সাইমন্স ছিলেন খোলামেলা মানুষ। তিনি গণিতে বিশ্বাস করতেন, কিন্তু মানুষ সম্পর্কে তার ধারণা আরো গভীর, সততা। যুদ্ধ নিয়ে তার মত, তিনি অসন্তুষ্ট, আপত্তিকর এবং খোলামেলা। কোনো এক সাক্ষাৎকারে যুদ্ধ নীতি নিয়ে তার বিরোধিতার কথা প্রকাশ্যে ওঠে। গোপন প্রতিষ্ঠানের ভেতরে একটি নিয়ম ভাঙে, ভিতরে থাকো, বাইরে কথা বলো না। শুরু হয় চাপ, প্রশ্ন, কাগজ কলম, পরিণতি চাকরি হারানো। হ্যাঁ, প্রতিভা থাকা সত্ত্বেও সাইমন্সকে আইডিয়া ছাড়তে হয়। ভাবুন তো, যেখানে তিনি শিখেছিলেন ডেটাকে গভীর শ্রদ্ধা করতে, যেখানে বানিয়েছিলেন নিজের অ্যালগরিদমিক বিশ্বাসের ভিত, সেই ঘর থেকে তাকে বের হয়ে আসতে হলো নৈতিক অবস্থানের কারণে। এটা ব্যথার, কিন্তু সাইমন্সের করে রাখা সবচেয়ে সাহসী কাজগুলির একটি, নিজেকে সত্যের পাশে রাখা।
আইডিয়াকে বিদায় দেওয়া মানে কেবল একটি চাকরি হারানো নয়, এটি ছিল এক ধরনের পিভট। জিম সাইমন্স চলে গেলেন একাডেমিয়ায়, একটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে গড়ে তোলার দায়িত্ব নিলেন। নিজের মতো করে ট্যালেন্ট হান্টিং শুরু করলেন, সেরাদের খোঁজে আনা, কৌতূহলকে বাড়তে দেওয়া। এখানে তিনি বুঝলেন দল বানিয়ে কাজ করা কিভাবে জটিল সমস্যার ক্ষেত্রে চাবিকাঠি হতে পারে। কোডরুমে যেমন অনবরত কথোপকথন হতো ডেটার সাথে, তেমনি এখানে কথোপকথন হলো মানুষের সাথে, শিক্ষার্থীদের সাথে, সহ গবেষকদের সাথে। জিমের কোড ভাঙার ব্যাকরণ 5টি মূল অনুধান। 1. নয়েজ বনাম সিগন্যাল। প্রতিটি ডেটা সেটে নয়েজ থাকে, কিন্তু সিগন্যালও থাকে, একে অ্যালগোরিদম দিয়ে আলাদা করা যায়। 2. ফ্রিকোয়েন্সি ও প্যাটার্ন। অক্ষর জোড়া, এনগ্রাম, বিরতি সবকিছুই তথ্য বহন করে। 3. বায়েসিয়ান আপডেটেড শৃঙ্খলা। সম্পূর্ণ নিশ্চিত না হলেও সম্ভাবনা আপডেট করে সিদ্ধান্তে যাওয়া যায়, অর্থাৎ কনফিডেন্স ওয়েটেড ডিসিশন। 4. মানব পক্ষপাত ছাঁটাই। গল্পভিত্তিক ব্যাখ্যার বদলে ডেটার নিজস্ব ভাষা বোঝা, লেট দ্য ডেটা স্পিক। দল কাজ বা টিম সায়েন্স। বিচিত্র দক্ষতা একসঙ্গে কাজ করলে জটিল সমস্যা ভাঙে। কোডরুম থেকে ট্রেডিং ফ্লোর পর্যন্ত একই সত্য। এই 5টি পাথেও কোড ভাঙা থেকে বাজার ভাঙার রাস্তায় সাইমন্সকে এগিয়ে দেয়। অধ্যায় 2, দ্য ম্যাথ প্রফ অ্যান্ড দ্য স্পাই। কল্পনা করুন তো, একজন খ্যাতিমান গণিত প্রফেসর যিনি ক্লাসরুমে সমীকরণ শেখাচ্ছেন, ছাত্রদের মনে আগুন জ্বালাচ্ছেন কৌতূহলের, আর সেই একই মানুষকেই অন্যরা গোপনে দেখছে একটি ভিন্ন দুনিয়ায়। তিনি কি শুধু প্রফেসর নাকি একজন গুপ্তচর? দ্য ম্যাথ প্রফ অ্যান্ড দ্য স্পাই আমাদের নিয়ে যায় সেই সময় যখন জিম সাইমন্স ছিলেন একদিকে একাডেমিয়ার উজ্জ্বল নক্ষত্র, অন্যদিকে ছিলেন রাষ্ট্রের জন্য অদৃশ্য যুদ্ধের এক খেলোয়াড়। জিম সাইমন্স আইডিয়া থেকে বেরিয়ে আসার পর নিজেকে খুঁজে নিলেন একাডেমিয়ায়। স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে গড়ে তুলতে শুরু করলেন। সেই সময় গণিতের এক শাখা, ডিফারেন্সিয়াল জ্যামিতি, তিনি প্রায় কিংবদন্তি হয়ে ওঠেন। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন ভিশনারি। তার লেকচার শুনতে ছাত্ররা ভিড় জমাতো, ব্ল্যাকবোর্ড ভরে যেত সমীকরণে, আর তার মাঝে থাকতো এমন ব্যাখ্যা যা কঠিন তত্ত্বকেও গল্পের মতো করে শোনাতো। তিনি ছাত্রদের শিখিয়েছিলেন গণিত শুধু সমীকরণ নয়, এটা হলো বিশ্বকে পড়ার এক ভাষা। ক্লাসরুমে তিনি ছিলেন মুক্তমনা, টাই স্যুট ছাড়া, পাইপ হাতে, যেন প্রফেসর নয় বরং একদম সাধারণ একজন মানুষ। এই স্বচ্ছন্দ ভঙ্গি তাকে ছাত্রদের কাছে আলাদা করে তুলেছিল, কিন্তু তার ভেতরে তখনও বেঁচে ছিল কোডরুমের অভিজ্ঞতা, ডেটাকে পড়ে সত্য খুঁজে বের করা। সেটাই তাকে আলাদা করেছিল অন্য প্রফেসরদের থেকে। 60-এর দশকের শেষের দিকে শীতল যুদ্ধ আরো তীব্র হচ্ছিল। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, দুটো সুপার পাওয়ার একে অপরকে কেবল সামরিক শক্তি দিয়ে নয় বরং তথ্য আর কোডের লড়াই দিয়েও আঘাত করছিল। এই সময় সাইমন্সের পুরনো পরিচয় তাকে আবার টেনে আনতে শুরু করলো। আইডিয়াতে কাজ করার অভিজ্ঞতা, তার প্রমাণিত দক্ষতা তাকে করে তুলেছিল রাষ্ট্রের কাছে একটি সম্পদ। তাকে ঘিরে গড়ে উঠল সন্দেহ, তিনি কি কেবল একজন প্রফেসর নাকি তার ভেতরে লুকিয়ে আছে আরও একটি মুখ, একজন স্পাই। সাইমন্সের সবচেয়ে বড় অবদান ছিল স্টোনি ব্রুকে গণিতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তিনি নতুন ট্যালেন্ট খুঁজে বের করতেন। চীনা, ইউরোপীয়, আমেরিকান বিভিন্ন দেশ থেকে তরুণ গণিতবিদদের এনে তিনি একটি অসাধারণ টিম গড়ে তুললেন। তার বিশ্বাস ছিল বৈচিত্র্য মানেই শক্তি। এক একজনের চিন্তার ধরন ভিন্ন হলে সমস্যা সমাধানের নতুন পথ তৈরি হয়। এই দর্শন পরে তার ফাইন্যান্স টিমেও প্রতিফলিত হবে। স্টোনি ব্রুকে তিনি শুধু গবেষণার জন্য নয় বরং একটি মুক্ত সংস্কৃতি তৈরির জন্য পরিচিত ছিলেন। লম্বা দাড়ি, সিগারেটের ধোঁয়া, খোলা দরজার অফিস, যেখানে ছাত্ররা যে কোনো সময় ঢুকে আলোচনা করতে পারত। তিনি তখন তরুণ বাবা, সন্তানদের নিয়ে ব্যস্ত, কিন্তু একই সাথে গবেষণা, পড়ানো আর রাজনীতি নিয়েও সরব। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান তাকে আলাদা করে তুলেছিল। তিনি ছিলেন স্পষ্টভাষী, নৈতিকতায় দৃঢ়। এটা তাকে যেমন ছাত্রদের কাছে প্রিয় করেছিল, তেমনি রাজনৈতিক মহলে অস্বস্তিকর করে তুলেছিল। জিম সাইমন্স যেভাবে জ্যামিতিকে দেখতেন তাতে জীবনের প্রতিফলনও ছিল। যেমন মিনিমাল সারফেসের ধারণা, তিনি প্রায়ই বলতেন প্রকৃতি সর্বদা সহজ সমাধান খোঁজে। এটাই তার দর্শনের অংশ হয়ে গেল। জটিল সমস্যার ভিতরেও সরল কাঠামো লুকিয়ে থাকে, একে আবিষ্কার করাই গণিতবিদের কাজ। এখানেই তার কোড রুমের শিক্ষা এবং একাডেমিক তত্ত্ব একই সুরে গাঁথা। কোড হোক, বাজার হোক, সবকিছুরই ভিতর থাকে এক অদৃশ্য ব্যাকরণ। সাইমন্সের সহকর্মীদের একজন গুপ্তচর হিসেবে ধরা পড়ার পর তার চারপাশে হঠাৎ তৈরি হলো ভয় আর সন্দেহ। ফেডারেল তদন্তে তার নামও উঠে আসতে পারত, কিন্তু তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ ছিল না। তবুও এই অভিজ্ঞতা তাকে বুঝিয়ে দিল ডাবল লাইফ সহজ নয়, আর একাডেমিয়া ও গোপন সেবার সীমারেখা অনেক সময় ভেঙে যায়।
এখানেই দ্য ম্যান প্রফ অ্যান্ড দ্য স্পাই নামটির তাৎপর্য। তিনি হয়তো নিজে গুপ্তচর ছিলেন না, কিন্তু গুপ্তচরের ছায়া তাকে ঘিরেই ছিল। পরে যখন তিনি ফাইন্যান্সের জগতে প্রবেশ করবেন, তখন এই শিক্ষাগুলোকেই তাকে দিক নির্দেশ দেবে। জিম সাইমন্স তখনও বাজারে প্রবেশ করেননি, কিন্তু তার মস্তিষ্কে ইতিমধ্যেই বোনা হয়ে গেছে সেই চিন্তার বীজ, ডেটা ড্রিভেন সত্য। তিনি ছিলেন একদিকে একজন খ্যাতিমান ম্যাথ প্রফেসর, অন্যদিকে এমন একজন যার চারপাশে ছিল স্পাই এর ছায়া। এই দ্বৈততা তাকে তৈরি করলো এমন একজন মানুষ হিসেবে যিনি পরবর্তীতে বাজারকেও পড়তে পারবেন, যেভাবে তিনি একদিন পড়েছিলেন সমীকরণ আর কোড। অধ্যায় 3, দ্য রিসার্চার অ্যান্ড দ্য মনস্টার। কল্পনা করুন, একজন গণিতবিদ ডেস্কে বসে আছেন। সামনে ছড়িয়ে আছে কাগজের স্তূপ, জটিল সমীকরণ, আর কম্পিউটার থেকে ভেসে আসছে অদ্ভুত এক ডেটার আওয়াজ। বাইরে বিশ্ব তখন রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ, মুদ্রাস্ফীতির স্রোতে ভাসছে, কিন্তু তার চোখ আটকে আছে এক জায়গায়, সংখ্যার অদৃশ্য ছন্দে। তিনি জানেন এই ছন্দ একদিন হয়ে উঠবে সোনা খুঁজে পাওয়ার মানচিত্র। আইডিয়া থেকে বের হয়ে আসার পর স্টোনি ব্রুকে গণিতের রাজপুত্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও জিম সাইমন্সের ভেতরে এক অস্থিরতা কাজ করছিল। গবেষণা তাকে টানছিল, শুধু একাডেমিক থিওরেম নয়, বরং ডেটার ভেতরের সত্য। তিনি বুঝতে পেরেছিলেন যেভাবে কোড ভাঙতে প্যাটার্ন খোঁজা হয়, সেভাবেই বাজারও পড়া যায়। এই সময় তার জীবনে প্রবেশ করে অর্থবাজারের ডেটা। প্রতিদিনের দাম ওঠানামা, শেয়ারের টিকার, কারেন্সির রেট, সবকিছুই তার কাছে মনে হচ্ছিল আরেকটা ভাষা। এখানেই তিনি শুরু করলেন নতুন এক গবেষণা। কিভাবে বাজারকে গণিতের চোখে দেখা যায়? এলোমেলো ওঠানামার ভেতরে কি আছে গোপন নিয়ম? ডেটা কি বাজারের ভবিষ্যৎবাণী করতে পারে? কিন্তু বাজার কোনো সাধারণ প্রতিদ্বন্দ্বী নয়, এটি একটি মনস্টার। বাজার আচমকা বদলে যায়, একদিন নিয়ম মানে তো আরেকদিন ভেঙে ফেলে। সংবাদ, রাজনীতি, মানুষের আবেগ, সব মিলিয়ে বাজার যেন এক দানব যে বারবার গবেষককে ধোঁকা দেয়। সাইমন্স বুঝলেন একজন গবেষক হিসেবে তাকে যে দানবের মুখোমুখি হতে হবে সেটা হলো এই বাজার মনস্টার। এখানে লেখক থ্রিলারের মতো বর্ণনা করেন কিভাবে জিম সাইমন্স বাজারকে প্রথম দিকে অপাঠ্য মনে করেছিলেন, যেমন কোনো গুপ্ত কোডের প্রথম দিকের লাইন, অসংলগ্ন, অকারণ, অজানা। কিন্তু তার মনে একটাই বিশ্বাস, যে কোনো জটিল সিস্টেমের মধ্যেই লুকিয়ে থাকে প্যাটার্ন। সাইমন্স প্রথমে বাজারকে ধরতে চেষ্টা করলেন কিছু সাধারণ পরিসংখ্যান দিয়ে, মুভিং অ্যাভারেজ, মিন রিভার্সন, ট্রেন্ড অ্যানালিসিস। কিন্তু শিগগিরই তিনি দেখলেন এসব কাজ করে না সবসময়। বাজারের দানব যেন ইচ্ছে মতো নিয়মগুলো বদলে নেয়। তার প্রথম কৌশলগুলো বারবার ব্যর্থ হলো, ক্ষতি হলো, ভেঙে গেল আত্মবিশ্বাস। কিন্তু এখানে উঠে এলো তার আসল শক্তি, ধৈর্য আর বৈজ্ঞানিক মানসিকতা। তিনি বুঝলেন বাজারকে জেতার জন্য তত্ত্ব নয়, চাই ডেটা ড্রিভেন মডেল। একজন বিজ্ঞানীর মতো তিনি বললেন, আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, আমি কেবল ইতিহাসের ডেটা বিশ্লেষণ করছি। অতীতে যা ঘটেছে তার প্যাটার্ন যদি আজও থাকে, তাহলে আমরা সুযোগ খুঁজে পেতে পারি। এখানে তিনি একেবারে বৈপ্লবিক চিন্তা আনলেন। বেশিরভাগ বিনিয়োগকারী তখন খবর, বিশ্লেষণ আর অর্থনৈতিক পূর্বাভাসের ওপরেই নির্ভর করত। কিন্তু সাইমন্স বললেন, সংবাদ নয়, চার্ট নয়, আমার কাছে কথা বলবে ডেটা। এখানে আসে তার আরেকটি সিদ্ধান্ত, একলা নয়, দল বেঁধে কাজ করা দরকার। তিনি অর্থনীতিবিদদের ডেকে আনেননি, বরং ডাকলেন গণিতবিদ, পদার্থবিদ, কোড ব্রেকার, কম্পিউটার বিজ্ঞানী, যাদের কোনো স্টক মার্কেটের অভিজ্ঞতা নেই। তার যুক্তি ছিল, বাজারকে মানুষ যেভাবে দেখে সেটা ভুল, নতুন চোখ চাই, আর সেই চোখ দেবে বিজ্ঞানীরা। এখানে আমরা প্রথম দেখি রেনেসাস টেকনোলজিসের বীজ। দল নিয়ে শুরু হলো লড়াই। তারা একের পর এক মডেল বানাচ্ছেন, কম্পিউটার গুনগুন করছে, পাঞ্চ কার্ড ঢুকছে, অ্যালগরিদম পরীক্ষা হচ্ছে। প্রথম দিকে ভুল হচ্ছিল প্রচুর, একদিন লাভ, আরেকদিন বিশাল ক্ষতি। কিন্তু সাইমন্স দলের মনোবল বাড়ালেন। তিনি বারবার বলতেন, আমরা বিজ্ঞান চর্চা করছি, ভুল হবে, কিন্তু প্রতিটি ভুল আমাদের মডেলকে উন্নত করবে। এই বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে তার মডেলকে শক্তিশালী করে তোলে। সাইমন্স আসলে একাডেমিক গবেষণার সংস্কৃতি বাজারে নিয়ে এলেন। হাইপোথিসিস তৈরি করা, ডেটা দিয়ে পরীক্ষা করা, ব্যর্থ হলে নতুন হাইপোথিসিস বানানো, বারবার টেস্ট, বারবার যাচাই। এভাবেই ধীরে ধীরে দানবের গায়ে আঁচড় কাটতে শুরু করলেন গবেষক। কিন্তু ভেতরে ভেতরে প্রশ্নও ছিল। একসময় যুদ্ধের কোড ভেঙেছিলেন রাষ্ট্রের জন্য, এখন বাজার ভাঙছেন মুনাফার জন্য। তিনি নিজেও ভাবতেন, আমি কি সঠিক কাজ করছি? কিন্তু উত্তর তিনি খুঁজে পেলেন এভাবে, গবেষণা হলো আমার প্রাণ, আমি সমস্যার সমাধান করতে চাই। যুদ্ধের কোড হোক বা বাজারের ওঠানামা, আমার কাছে দুটোই সমস্যা, সমাধানই আমার আনন্দ।
জিমকে বাজার কয়েকটি জিনিস শিখিয়ে দিল। বাজারকে হালকাভাবে নেওয়া যায় না, এটা সত্যিই এক মনস্টার। তত্ত্ব বা গল্প দিয়ে বাজার ধরা যায় না, দরকার ডেটা। দল মানে শক্তি। বিভিন্ন দৃষ্টিভঙ্গি বাজারকে বোঝাতে সাহায্য করে। বিজ্ঞানী মানসিকতা, ট্রায়াল এরর, সংশোধন, এটাই একমাত্র পথ। জিম সাইমন্স এখনো বাজারকে পুরোপুরি জিততে পারেননি, কিন্তু তিনি প্রথম আঘাত হেনেছেন। তিনি প্রমাণ করেছেন বাজারের ভেতর নিয়ম আছে। এখনো দানব দাঁড়িয়ে আছে বিশাল আকারে, কিন্তু গবেষকদের হাতে এসেছে অস্ত্র, ডেটা ড্রিভেন অ্যালগরিদম। এই লড়াই একদিন জন্ম দেবে ইতিহাসের সবচেয়ে সফল ফান্ড, মেডালিয়ন ফান্ড। অধ্যায় 4, দ্য গডফাদার অফ কোয়ান্ট। যখন ওয়াল স্ট্রিট ছিল কিংবদন্তিদের খেলার মঞ্চ, ওয়ারেন বাফেট, জর্জ সোরস আর প্রথাগত অর্থনীতিবিদদের রাজত্ব, সেই সময় এক অপ্রত্যাশিত চরিত্র প্রবেশ করলেন। তিনি ছিলেন না ব্যাংকার, না স্টক ট্রেডার, তিনি ছিলেন এক গণিত প্রফেসর। আর কয়েক বছরের মধ্যেই তাকে বলা হতে লাগলো দ্য গডফাদার অফ কোয়ান্ট, কারণ তিনি জন্ম দিলেন এমন এক বিপ্লবের যা ওয়াল স্ট্রিটের ইতিহাসই বদলে দিল। জিম সাইমন্স তখনও একাডেমিয়ার উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তার ভিতরে বাড়ছিল অস্থিরতা। তিনি চেয়েছিলেন শুধু সমীকরণ সমাধান নয়, বরং বাস্তব জগৎকে বদলে দেওয়া। তার মাথায় তখন একটি অদ্ভুত প্রশ্ন ঘুরছিল, যদি বাজারকে গণিতের সমীকরণে ফেলা যায়, যদি সংখ্যার ভেতর থেকে ভবিষ্যতের দিক নির্দেশ পাওয়া যায়। এটাই ছিল সেই ধারণা যা পরবর্তীতে তাকে করে তুলবে কোয়ান্ট ইনভেস্টিং এর গডফাদার। 1982 সাল জিম সাইমন্স প্রতিষ্ঠা করলেন নিজের ফার্ম মনোমেট্রিক্স। পরে সেটাই বদলে গেল রেনেসান্স টেকনোলজিস নামে। নামেই বোঝা যায় তিনি চাইছিলেন এক নতুন পুনর্জাগরণ, প্রথাগত ফাইন্যান্স নয়, বরং বিজ্ঞানের ভিত্তিতে বাজার ধরার এক নতুন পদ্ধতি। অন্য হেজ ফান্ড যেখানে অর্থনীতিবিদ আর প্রাক্তন ট্রেডারদের নিত, সাইমন্স সেখানে নিলেন গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিজ্ঞানী, ক্রিপ্টোগ্রাফার। কারণ তার বিশ্বাস বাজারকে অর্থনীতিবিদরা ভুলভাবে দেখে। আমার চাই নতুন চোখ, আর সেই চোখ দেবে বিজ্ঞানীরা। এখানে তার সবচেয়ে বড় বৈপ্লবিক ঘোষণা ছিল লেট দ্য ডেটা স্পিক, অর্থাৎ বিশ্লেষক, ব্রোকার, অর্থনীতিবিদ কেউ নয়, কেবল ডেটাই বাজারের সত্য বলবে। রেনেসাসের শুরুর দিনগুলো সহজ ছিল না। তাদের মডেল বারবার ভেঙে পড়তো, একদিন মুনাফা হতো, পরদিন বিশাল ক্ষতি। কিন্তু সাইমন্স হাল ছাড়লেন না। তিনি দলকে বারবার মনে করিয়ে দিতেন, আমরা বিজ্ঞানী, ভুল হবে, কিন্তু প্রতিটি ভুল আমাদের আরো ভালো মডেলের দিকে নিয়ে যাবে। ধীরে ধীরে মডেলগুলো লাভ আনতে শুরু করলো। তখনই বোঝা গেল অ্যালগো ট্রেডিং আসলেই কাজ করতে পারে। জিম সাইমন্স বুঝতে পারলেন, 1, সবকিছুই ডেটা, সংবাদ, গুজব, রাজনীতি সব শেষে প্রতিফলিত হয় দামের ভিতর। 2, নয়েজ বনাম সিগন্যাল, এলোমেলো দেখালেও প্রতিটি ডেটার ভেতরে নিয়ম আছে। 3, অ্যালগরিদমই অস্ত্র, মানুষ ভুল করবে, আবেগে ভেসে যাবে, কিন্তু অ্যালগরিদম ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে। 4, টিম সায়েন্স, ভিন্ন ভিন্ন শাখার বিজ্ঞানী একসাথে কাজ করলে জটিল বাজারও ভাঙবে। কোয়ান্ট ফাইন্যান্স তখনও শিশু অবস্থায়। কয়েকজন বিজ্ঞানী বাজারে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু খুব একটা সফল হননি। সাইমন্স ছিলেন সেই মানুষ যিনি এই প্রচেষ্টাকে রূপ দিলেন পূর্ণাঙ্গ বিপ্লবে। তার সাহসী উদ্যোগ ও বাস্তব সাফল্যের কারণে তাকে বলা হলো দ্য গডফাদার অফ কোয়ান্ট। তিনি শুধু একটি ফান্ড তৈরি করেননি, বরং তৈরি করেছিলেন একটি নতুন পথ, যেখানে বিজ্ঞান বাজারের সঙ্গে হাত মেলালো। তার চারপাশে তখনও অনেক সমালোচনা ছিল। প্রথাগত ট্রেডাররা বলতো, সংখ্যা দিয়ে বাজার ধরা যায় না, অ্যালগরিদম শুধু খেলনা। কিন্তু সাইমন্স শান্ত ছিলেন। তিনি জানতেন প্রথমে তাকে পাগল ভাবা হবে, পরে কিংবদন্তি। রেনেসাস টেকনোলজিসের আরেকটি বৈশিষ্ট্য ছিল গোপনীয়তা। দলের ভেতরে যা ঘটছে বাইরের কেউ জানত না। তাদের অফিস যেন ছিল একটি গবেষণাগার, যেখানে প্রতিদিন বাজারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলত। সাইমন্সের পথ চলা ধীরে ধীরে অন্য ফান্ডগুলোকেও প্রভাবিত করতে শুরু করলো। গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গ্যান সবাই বুঝতে লাগলো ভবিষ্যৎ হলো কোয়ান্ট ফাইন্যান্স। আজ আমরা যে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, মেশিন লার্নিং, অ্যালগো ফান্ড দেখি, তার সূচনা হয়েছিল এখানেই। জিম সাইমন্স এখন আর শুধু একজন গণিত প্রফেসর নন, তিনি হয়ে উঠেছেন এক নতুন ধারার স্রষ্টা। বাজারের ইতিহাসে তিনি রেখে গেলেন ছাপ। গল্প নয়, ডেটাই সত্য। অধ্যায় 5, দ্য প্রেডিকশন কোম্পানি। কল্পনা করুন আমেরিকার এক ছোট্ট পাহাড়ি শহর লস আলামোসের ছায়ায়, যেখানে একসময় তৈরি হয়েছিল পারমাণবিক বোমা। সেখানে বসে কয়েকজন পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী গড়ে তুললেন এক অন্যরকম বোমা, ডেটার বোমা। তারা বললেন ভবিষ্যৎকে গণনা করা যায়, বাজারকে পূর্বাভাস দেওয়া যায়। এই অদ্ভুত পরীক্ষাগারের নাম দ্য প্রেডিকশন কোম্পানি। 1980-র দশক,
লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির ছায়ায় কিছু বিজ্ঞানী কাজ করছিলেন জটিল পদার্থবিজ্ঞানের সমস্যায়। তাদের মধ্যে ছিলেন ড্যারিল ওয়ানট্রপ আর নরম্যান প্যাকার্ড, দুজনেই ক্যাওস থিওরির গবেষক। তারা ভাবছিলেন, যদি আমরা প্রাকৃতিক সিস্টেম, আবহাওয়া, গ্রহের গতি সবকিছুর মতোই বাজারকেও গণনা করতে পারি। তাদের বিশ্বাস ছিল বাজার আসলেই একটি জটিল কিন্তু পূর্বাভাসযোগ্য সিস্টেম। এই চিন্তা থেকেই জন্ম নিল প্রেডিকশন কোম্পানি। 1991 সালে তারা শুরু করলো নিজেদের ছোট্ট অফিস। নামের ভিতরেই লুকানো ছিল মিশন, ভবিষ্যৎকে পূর্বাভাস দেওয়া। তাদের পদ্ধতি ছিল একেবারেই বৈজ্ঞানিক, ডেটা সংগ্রহ করা, জটিল অ্যালগরিদম তৈরি করা, অতীতের ওপর পরীক্ষা চালানো, তারপর বাস্তব বাজারে প্রয়োগ। তারা বাজারকে দেখত ক্যাওটিক সিস্টেম হিসেবে, যেখানে অগোছালতার ভিতরেও লুকোনো থাকে প্যাটার্ন। ওয়াল স্ট্রিট তখনও মূলত চালিত হতো গল্প, সংবাদ আর অর্থনীতির বিশ্লেষণে। প্রেডিকশন কোম্পানি বলল, আমাদের গল্প দরকার নেই, আমাদের দরকার কেবল ডেটা। এটা ছিল বিপ্লবাত্মক ঘোষণা। তাদের কম্পিউটার প্রতিদিন হাজারো হিসাব করত। তারা বাজারকে মানুষের চোখে নয়, গণিতের চোখে দেখছিল। তাদের প্রথম মডেলগুলো বেশ অদ্ভুত ছিল। তারা ব্যবহার করছিল ক্যাওস থিওরি, নন লিনিয়ার ডাইনামিক্স এবং মেশিন লার্নিং এর প্রাথমিক রূপ। কখনো মডেল দারুণ কাজ করত, আবার কখনো পুরোপুরি ব্যর্থ হতো। কিন্তু প্রতিষ্ঠাতারা জানতেন এটাই বিজ্ঞানের স্বভাব, ভুল থেকে শিখতে হয়। তারা প্রতিদিন মডেল উন্নত করতে লাগলেন। জিম সাইমন্স তখন রেনেসাস টেকনোলজিস নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তিনি শুনলেন এই ছোট্ট প্রেডিকশন কোম্পানির কথা। তার মনে হলো, আমরা তো একই পথে হাঁটছি। যদিও দুই দলের কাজ আলাদা ছিল, কিন্তু দর্শন একই। বাজারকে বোঝার একমাত্র উপায় ডেটা, গল্প নয়, তত্ত্ব নয়, অ্যালগরিদম। কম্পিউটারই একমাত্র নির্ভরযোগ্য ট্রেডার। প্রেডিকশন কোম্পানি শিগগিরই বড় বড় প্রতিষ্ঠানের নজর কাড়ে। একটি বড় আর্থিক প্রতিষ্ঠান তাদের সঙ্গে কাজ করতে শুরু করে। তাদের মডেল দিয়ে কিছু ট্রেড সত্যিই সফল হয়। এটা প্রমাণ করলো ডেটা ড্রিভেন পূর্বাভাস বাজারে কাজ করে। তাদের সাফল্য আরও বিজ্ঞানীদের অনুপ্রাণিত করলো বাজারে প্রবেশ করতে। প্রেডিকশন কোম্পানি মূলত প্রমাণ করেছিল যে অর্থনীতি কোনো স্বতন্ত্র শাস্ত্র নয়, বরং এটি পদার্থবিদ্যা বা গণিতের মতোই একটি সিস্টেম। এর ভেতরও নিয়ম আছে। মানুষ কেবল আবেগ দিয়ে বাজারকে চালায় না, সংখ্যার ভিতরে থাকে কাঠামো। এটাই ছিল সাইমন্সের দর্শনের প্রতিফলন। তবে প্রেডিকশন কোম্পানির পথ সহজ ছিল না। মডেল সবসময় কাজ করত না, সবসময় যথেষ্ট ডেটা ছিল না। বাজারও মাঝে মাঝেই হঠাৎ নিয়ম ভেঙে ফেলত। তবুও তারা হাল ছাড়েনি। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা নতুন অ্যালগরিদম বানাতো। প্রেডিকশন কোম্পানি যদিও রেনেসাসের মতো কিংবদন্তি হয়নি, তবুও তাদের অবদান ছিল বিশাল। তারা প্রমাণ করেছিল কোয়ান্ট ইনভেস্টিং একটি বাস্তব পথ। তারা ছিল কোয়ান্ট বিপ্লবের এক অগ্রদূত। আজকের হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুরই বীজ তারা বপন করেছিল। অধ্যায় 6, দ্য ফিলোসফার কিং। একজন মানুষ যিনি একই সাথে গণিতবিদ, গবেষক, প্রফেসর, কোড ব্রেকার আর বিনিয়োগকারী। তিনি কেবল সংখ্যার প্যাটার্ন দেখেননি, তিনি দেখেছিলেন জীবনের দর্শন। একদিকে নিঃসঙ্গ গবেষণা, অন্যদিকে দার্শনিকের মতো বিশ্ব দেখা। এই মিশ্রণ তাকে বানিয়েছিল এক অদ্ভুত চরিত্র, দ্য ফিলোসফার কিং। রেনেসাস তখন ধীরে ধীরে গড়ে উঠছে। মডেলগুলো আরও শক্তিশালী হচ্ছে, দল বড় হচ্ছে, কিন্তু দলের ভেতরে প্রশ্নও বাড়ছে। বাজার কি সত্যি পূর্বাভাসযোগ্য? আমরা যা করছি তা নৈতিক তো? অর্থই কি চূড়ান্ত লক্ষ্য? সাইমন্স এই প্রশ্নগুলোর সামনে দাঁড়িয়ে বললেন, আমাদের কাজ শুধু টাকা বানানো নয়, আমাদের কাজ হলো সত্যকে খুঁজে বের করা। তিনি দলের সঙ্গে বৈঠকে অনেক সময় রাজনীতি, দর্শন, ইতিহাস নিয়ে আলোচনা করতেন। তার কাছে ট্রেডিং অ্যালগরিদম ছিল কেবল একটি মাধ্যম, আসল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন। তিনি বলতেন, আমরা বাজারকে যেমন ডিকোড করছি, তেমনি মানব আচরণকেও বোঝার চেষ্টা করছি। বাজার আসলে মানুষের আবেগেরই প্রতিফলন, আর মানুষের আচরণকে বোঝা এটাই তো দার্শনিকতার মূল। সাইমন্সকে বলা হয়েছিল দ্য ফিলোসফার কিং, কারণ তিনি দলকে শুধু ম্যানেজ করেননি, তাদের অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনো জোর করে নিজের মত চাপিয়ে দিতেন না। তার অফিস ছিল যেন একটি একাডেমিক ল্যাবরেটরি, যেখানে বৈজ্ঞানিক কৌতূহল আর দর্শন চিন্তা মিলামিশে কাজ করত। তিনি জানতেন তার মডেলগুলো টাকা বানাচ্ছে, প্রচুর টাকা, কিন্তু তিনি একই সাথে দার্শনিক ছিলেন। জীবনটা কি শুধু অর্থের জন্য? তার ব্যক্তিগত আলাপচারিতায় প্রায়ই উঠে আসত এই প্রশ্ন। তিনি ভাবতেন, এত মুনাফা দিয়ে শেষ পর্যন্ত কি করা উচিত? এখান থেকেই জন্ম নেয় তার পরবর্তী জীবনের দানশীলতা, শিক্ষা ও গবেষণায় অর্থ ব্যয় করার দর্শন। রেনেসাস টেকনোলজিস ছিল অন্য সব হেজ ফান্ড থেকে আলাদা।
অন্যরা যেখানে ছিল স্যুট টাই, এখানে ছিল টি শার্ট, স্যান্ডেল আর কফি কাপ। অন্যরা যেখানে সিক্রেটস লুকাতো, এখানে ছিল ওপেন ডিসকাশন। অন্যরা যেখানে শুধু মুনাফার দিকে তাকাতো, এখানে ছিল সত্য খোঁজার কৌতূহল। এই সংস্কৃতি গড়ে তুলেছিলেন সাইমন নিজেই। তিনি বলতেন, আমরা বিজ্ঞানী, আমরা গবেষক, টাকার জন্য নয়, কৌতূহলের জন্য কাজ করি। তিনি ছিলেন সমুদ্রপ্রেমী। সমুদ্রের ঢেউয়ের ওঠানামা তার কাছে বাজারের মতোই লাগত, অস্থির কিন্তু তবুও নিয়ম মাফিক। তিনি ছিলেন ধূমপায়ী, সিগারেট হাতে বসে থাকতেন দীর্ঘ সময়। ছাত্রদের বলতেন, প্রশ্ন করতে ভয় পেও না। তার দর্শন ছিল সহজ, জীবন হলো প্যাটার্ন খোঁজার খেলা। রেনেসাসের ভেতরে অনেক সময় মডেল ব্যর্থ হতো, ক্ষতি হতো $1 মিলিয়ন, কিন্তু সাইমন্স সব সময় শান্ত থাকতেন। তিনি বলতেন, আমাদের পদ্ধতি সঠিক, ভুল হলো প্রক্রিয়ার অংশ। এই শান্ত ভঙ্গি তাকে বানিয়েছিল এক দার্শনিক রাজা। দলের সদস্যরা তাকে নেতা হিসেবে নয়, বরং একজন গাইড হিসেবে দেখত। দ্য ফিলোসফার কিং এই নাম দেওয়া হয়েছিল কারণ তিনি ছিলেন একাডেমিক জগতের রাজা, তিনি ছিলেন ফাইন্যান্স জগতের সম্রাট, আর তার ভেতরে ছিল এক দার্শনিক আত্মা। তিনি ছিলেন এমন এক চরিত্র যিনি একদিকে বাজার জিতছিলেন, অন্যদিকে জীবনের মানে খুঁজছিলেন। এই অধ্যায়টি আমাদের শেখায়, নেতৃত্ব মানে শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, বরং দলকে অনুপ্রাণিত করা। অর্থ আসল উদ্দেশ্য নয়, কৌতূহলই আসল চালিকা শক্তি। বৈজ্ঞানিক মানসিকতা আর দার্শনিক দৃষ্টি একসাথে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জিম সাইমন্স কেবল একজন কোয়ান্ট ট্রেডার নন, তিনি একজন দার্শনিক রাজা। তার হাতে একদিকে বাজারের চাবি, অন্যদিকে জীবনের গভীর প্রশ্ন। একজন নেতা যিনি মস্তিষ্ক দিয়ে জিতেছেন বাজার আর মন দিয়ে খুঁজেছেন জীবনের মানে। অধ্যায় 7, দ্য ম্যান হু সলভড দ্য মার্কেট। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বাজারকে বোঝার চেষ্টা করেছে। কেউ বলেছে ভাগ্য, কেউ বলেছে অন্তর্দৃষ্টি, কেউ বলেছে অর্থনীতির নিয়ম, কিন্তু অবশেষে এক মানুষ এসে প্রমাণ করলেন বাজারও এক প্রকার কোড যাকে ভাঙা যায়। তিনি হলেন দ্য ম্যান হু সলভড দ্য মার্কেট। রেনেসাস টেকনোলজিস তখন পুরোপুরি প্রস্তুত, আর তার ভেতরে জন্ম নিল মেডালিয়ান ফান্ড, যা ইতিহাসে হয়ে উঠবে সবচেয়ে সফল ফান্ড। এই ফান্ডের বৈশিষ্ট্য ছিল একেবারে গোপনীয় ট্রেডিং মডেল, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেড, দিনে প্রায় হাজার হাজার ছোট মুনাফার ধারাবাহিকতা, যা মিলিয়ে তৈরি করত বিশাল লাভ। প্রথম বছর থেকেই ফলাফল ছিল অবিশ্বাস্য। যেখানে অন্য ফান্ডগুলো সংগ্রাম করছে, সেখানে মেডালিয়ান আক্ষরিক অর্থেই মুনাফার বন্যা বইয়ে দিল। তিনি প্রমাণ করলেন বাজার পুরোপুরি এলোমেলো নয়, অতীতের ডেটায় থাকে পুনরাবৃত্তি, যা ভবিষ্যৎ পূর্বাভাস দিতে পারে। আবেগ, ভয়, লোভ সবকিছুই দামের ওঠানামায় লুকিয়ে থাকে। অর্থাৎ বাজারকে বোঝা যায় কেবল তখনই যখন আপনি মানুষের আবেগ ছেঁকে ফেলবেন আর কেবল ডেটা রাখবেন। তার বিখ্যাত উক্তি, প্যাটার্নস আর এভরিওয়্যার, দ্য কি ইজ টু ফাইন্ড দেম। জিম সাইমন্স একা ছিলেন না, তার চারপাশে ছিল এক দুর্দান্ত দল, পদার্থবিদ, জ্যোতির্বিজ্ঞানী, ক্রিপ্টোগ্রাফার, কম্পিউটার বিজ্ঞানী। তাদের মধ্যে অনেকেই বাজারে কিছুই জানতেন না, কিন্তু সাইমন্স চেয়েছিলেন এই ভিন্নধর্মী চোখ, কারণ তিনি জানতেন পুরনো নিয়ম দিয়ে নতুন দুনিয়া জেতা যায় না। মেডেলিয়ানের অ্যালগরিদম কখনোই বাইরের কেউ জানেনি, কিন্তু লেখক ইঙ্গিত দেন কিছু কৌশলের দিকে, যেমন স্ট্যাটিস্টিক্যাল আরবিট্রাজ, মিন রিভার্সন, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এর প্রাথমিক রূপ, অসংখ্য ভ্যারিয়েবল আর সিগন্যাল মিলিয়ে তৈরি এক বিশাল জটিল সিস্টেম। এখানে মডেলগুলো শুধু বাজার নয়, বরং মানুষের আচরণকেও মাপছিল। 1989 পর প্রায় প্রতি বছরই মেডেলিয়ান ফান্ড অসাধারণ রিটার্ন দেয়। যেখানে সাধারণ হেজ ফান্ডগুলো 20 থেকে 25% মুনাফা পেলেই খুশি, সেখানে মেডেলিয়ান ফান্ড দিচ্ছিল 50, 70, কখনো কখনো 100%-এরও বেশি। এত বেশি মুনাফা আসতে লাগলো যে তারা বাইরের বিনিয়োগকারীদের টাকা ফেরত দিয়ে ফান্ডকে কেবল নিজেদের জন্য সীমাবদ্ধ করে দিল। এত সাফল্যের পরও সমালোচকরা থামেনি। অনেকে বলল এটা ভাগ্যের খেলা, এটা বেশি দিন টিকবে না। আবার অনেকে বলল কম্পিউটার দিয়ে বাজার ধরা সম্ভব নয়। কিন্তু বছর পেরিয়ে গেল আর মেডেলিয়ান বারবার প্রমাণ করলো এটা ভাগ্য নয়, এটা বিজ্ঞান। জিম সাইমন্স বলতেন, আমরা জানি না বাজার আগামীকাল কেন উঠবে বা নামবে, আমরা শুধু জানি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে দাম ওঠানামার সম্ভাবনা কতটা, আর সেটাই যথেষ্ট। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করলো। তিনি স্বীকার করতেন ভবিষ্যৎ পুরোপুরি জানা যায় না, কিন্তু সম্ভাবনা গণনা করা যায়। তিনি বিশ্বাস করতেন জ্ঞান ভাগ করে নিতে হবে, গবেষণায় অর্থ বিনিয়োগ করতে হবে, সম্পদ কেবল নিজের জন্য নয়, সমাজের জন্য ব্যবহার করতে হবে। এই চিন্তাভাবনাই পরে তাকে বিশ্বের অন্যতম বড় দাতা বানিয়েছিল। এখান থেকে শুরু হলো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, কোয়ান্ট ফান্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। অধ্যায় 8, দ্য রেনেসান্স রেভলিউশন।
ওয়াল স্ট্রিট ছিল অভ্যস্ত পুরনো নিয়মে। বড় ব্যাংক, নামকরা ট্রেডার, দামি স্যুট আর চওড়া কণ্ঠস্বরের আধিপত্য। আর হঠাৎ সেখানে প্রবেশ করলো একদল বিজ্ঞানী, যারা টাই স্যুট পরে না, বাজারের খবর পড়ে না, কেবল সংখ্যার ভেতরে ঝুঁকে থাকে। তারা গড়ে তুলল এক অদ্ভুত সাম্রাজ্য, দ্য রেনেসান্স রেভলিউশন। 1990-এর দশকের শুরু। রেনেসান্স টেকনোলজিস তখন আর শুধু একটি পরীক্ষাগার নয়, হয়ে উঠেছে এক অভ্যুত্থানকারী শক্তি। জিম সাইমন্স বুঝতে পেরেছিলেন তার স্বপ্ন বাস্তব হচ্ছে। মেডেলিয়ান ফান্ড ধারাবাহিকভাবে মুনাফা করছে, দল আরো বড় হচ্ছে। বাইরের দুনিয়ার কাছে এটি এক রহস্যময় দুর্গ। যেখানে অন্যরা ব্যর্থ হচ্ছিল, সেখানে রেনেসান্স বারবার বাজার জিতছিল। এই সময় সাইমন্স নিয়োগ দিলেন আরও কিছু অসাধারণ মেধাবী মানুষকে। পিটার ব্রাউন, কম্পিউটার সায়েন্সের জাদুকর, যিনি ভাষা প্রক্রিয়াকরণে অগ্রণী কাজ করেছিলেন। রবার্ট মার্সার, একজন শান্ত কিন্তু ভয়ঙ্কর মেধাবী গবেষক। এই দুজন মিলে তৈরি করলেন রেনেসাসের মূল প্রযুক্তিগত মস্তিষ্ক। তারা বাজারের ডেটাকে এমনভাবে বিশ্লেষণ করলেন যেন সেটা মানুষের ভাষার মতোই একটি কোড। রেনেসাসের অ্যালগোরিদমগুলো তখন আরও পরিণত হচ্ছিল। প্রতিটি ডেটা পয়েন্টকে মাপা হচ্ছিল ঘন্টা, মিনিট, এমনকি সেকেন্ডে। মডেলগুলো ছিল স্বশিক্ষণক্ষম, তারা নিজে নিজেই উন্নত হতো। ক্ষুদ্র ক্ষুদ্র সুযোগকে কাজে লাগিয়ে দিনে হাজার হাজার ট্রেড সম্পন্ন করা হতো। এগুলোই পরে পরিচিত হয় হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এর প্রাথমিক ভিত্তি হিসেবে। ওয়াল স্ট্রিট তখন রেনেসাসকে অবিশ্বাসের চোখে দেখছিল। ওরা কিভাবে এত মুনাফা করছে? ওরা কি কোনো ইনসাইডার ইনফরমেশন ব্যবহার করছে, নাকি এটা একেবারেই ভাগ্যের খেলা? কেউই বুঝতে পারছিল না আসল রহস্য, কারণ রেনেসাঁ ছিল একেবারে ব্ল্যাক বক্স। ভেতরের অ্যালগোরিদম জানতো কিছু নির্বাচিত মানুষ। রেনেসাসের অফিস ছিল এক গবেষণাগারের মতো, দেওয়ালে গ্রাফ আর সমীকরণে ভরা। বিজ্ঞানীরা একসাথে বসে কোড লিখছেন, বাজার নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক খবর বা টিভি চ্যানেল চালু নেই। এখানে কেবল ডেটাই সত্য। সাইমন্স একদিন বলেছিলেন, আমরা জানি না আগামীকাল বাজার কেন উঠবে, আমরা কেবল জানি কোন পরিস্থিতিতে তার ওঠার সম্ভাবনা কতটা। রেনেসাসের কিছু বিশেষ সংস্কৃতি ছিল, যেমন এখানে অহংকারের জায়গা ছিল না। সবার কাজ যাচাই করা হতো অন্যদের দ্বারা। বড় বড় সিদ্ধান্ত হতো সম্মিলিত আলোচনায়। এটা ছিল এক প্রকার একাডেমিক রিপাবলিক, যেখানে প্রতিটি মানুষই গবেষক। 1990-এর মাঝামাঝি সময় মেডেলিয়ান ফান্ডের মুনাফা আকাশ ছুঁতে শুরু করলো। ক্রমে এত টাকা জমা হতে লাগলো যে বাইরের বিনিয়োগকারীদের বের করে দিতে হলো। ফান্ড কেবল অভ্যন্তরীণ কর্মচারীদের জন্য সীমাবদ্ধ হলো, আর এর ভেতরে তৈরি হলো অঢেল সম্পদের সাম্রাজ্য। ওয়াল স্ট্রিটের অনেকেই হিংসায় জ্বলতে লাগলো। কেউ বলল এটা গণিতবিদদের খেলা, বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক নেই। কেউ বলল এটা বেশি দিন টিকবে না। কিন্তু বছর পেরোতে থাকলো, আর রেনেসাস প্রমাণ করলো তাদের বিপ্লব কেবল টিকে থাকবে না, বরং পুরো শিল্পকে বদলে দেবে। এটা কেবল একটি কোম্পানির সাফল্য ছিল না, এটা ছিল এক বিপ্লব। বাজারকে মানুষ আর গল্প দিয়ে নয়, ডেটা দিয়ে বোঝার ধারণা প্রতিষ্ঠিত হলো। কোয়ান্ট ইনভেস্টিং মূল ধারায় ঢুকে পড়ল। বিজ্ঞানীরা বুঝলেন তাদের দক্ষতা কেবল একাডেমিয়ায় নয়, অর্থনীতিতেও প্রয়োগ করা যায়। দ্য রেনেসান্স রেভলিউশন আমাদের শেখায় বিপ্লব মানে সবসময় রাজনীতি নয়। কখনো কখনো বিপ্লব আসে বিজ্ঞানের হাত ধরে। জিম সাইমন্স আর তার দল প্রমাণ করেছিলেন সংখ্যাই বাজারের আসল ভাষা, আর যেদিন তারা সেই ভাষা পড়তে শিখল, সেদিনই শুরু হলো রেনেসান্স বিপ্লব। অধ্যায় 9, দ্য আফটারম্যাথ। তিনি বাজার ভেঙেছেন, বাজার জিতেছেন, আর বাজারকে চিরকালের জন্য বদলে দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন থাকে, এই গল্পের পরিণতি কি? যখন এক মানুষ এত সম্পদ, এত সাফল্য অর্জন করেন, তখন তার জীবনের মানে কি দাঁড়ায়? জিম সাইমন্স ধীরে ধীরে রেনেসান্স টেকনোলজিস থেকে সরে আসছিলেন। তিনি আর প্রতিদিন ট্রেডিং রুমে থাকতেন না। নেতৃত্ব চলে যাচ্ছিল নতুন প্রজন্মের হাতে। মেডেলিয়ান ফান্ড তবুও রেকর্ড ভাঙা রিটার্ন দিয়ে যাচ্ছিল। তিনি বুঝতে পারলেন তাঁর তৈরি মেশিন এখন স্বয়ংসম্পূর্ণ। সাইমন্স ও তার সহকর্মীরা তখন বিশ্বের ধনীতম মানুষদের তালিকায়। $1 বিলিয়ন ব্যক্তিগত সম্পদ, প্রতিটি কর্মচারী কোটি কোটি ডলারের মালিক। কিন্তু প্রশ্ন হলো, এত সম্পদ দিয়ে কি করবেন? তিনি বললেন, টাকা বানানো আমার প্রধান লক্ষ্য নয়, আসল লক্ষ্য হলো জ্ঞান, আর সেই জ্ঞানকে মানব কল্যাণে কাজে লাগানো। তিনি শুরু করলেন বিশাল আকারের দানশীল কার্যক্রম। সাইমন্সের সবচেয়ে বড় অবদান হলো গবেষণায় অর্থ ঢালা। সাইমন্স ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন। গণিত, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, মহাকাশ গবেষণা সবেতেই বিপুল অর্থ বিনিয়োগ করলেন। বিশেষ করে অটিজম রিসার্চে তিনি বড় দাতা হয়ে উঠলেন। এভাবে তিনি প্রমাণ করলেন জ্ঞানই তার প্রকৃত আবেগ। এই সময় রেনেসাসের কয়েকজন, বিশেষত রবার্ট মার্সার, রাজনৈতিক জগতে প্রভাব ফেলতে শুরু করলেন। মার্কিন রাজনীতিতে প্রচুর অর্থ ঢাললেন। বিতর্কিত প্রচারণার পেছনে তাদের ভূমিকা আলোচনায় আসলো।
যদিও সাইমন্স নিজে এসব থেকে দূরে থাকতেন, কিন্তু তার প্রতিষ্ঠানের নাম জড়িয়ে পড়ল বড় রাজনৈতিক বিতর্কে। জিম সাইমন্স যতই ধনী হন না কেন, ব্যক্তিগত জীবনে তিনি ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হন। তিনি সন্তান হারান দুর্ঘটনায়। সেই শোক তাকে গভীরভাবে নাড়া দেয়। এখানে বোঝা যায় অর্থ সবকিছু নয়, জীবনের কিছু ক্ষতি কোনোদিনই পূরণ হয় না। সাইমন্স জানতেন তিনি শুধু একটি ফান্ড গড়ে তোলেননি, তিনি গড়ে তুলেছেন এক দর্শন। বাজারকে গল্প নয়, ডেটা দিয়ে বুঝতে হবে। গবেষকরা অর্থনীতিকে নতুনভাবে লিখতে পারবেন। বৈজ্ঞানিক কৌতূহলই আসল চালিকা শক্তি। এই উত্তরাধিকার আজও বেঁচে আছে হাজারো কোয়ান্ট ফান্ডের ভেতর। দুনিয়া সাইমন্সকে নানা নামে ডাকল: দ্য গ্রেটেস্ট কোয়ান্ট, দ্য গডফাদার অফ কোয়ান্টস, দ্য ম্যান হু সলভড দ্য মার্কেট। কিন্তু তার কাছে এগুলো ছিল গৌণ। তিনি ছিলেন শান্ত, সিগারেট হাতে সমুদ্রের ধারে বসে থাকা এক দার্শনিক। দ্য আফটারম্যাথ আমাদের শেখায় টাকা সাফল্যের মাপকাঠি হলেও জীবনের মানে খুঁজতে হয় অন্য জায়গায়। জ্ঞান ভাগ করলে তবেই তার প্রকৃত মূল্য তৈরি হয়। ট্র্যাজেডি ধনী গরিব কারোর জন্যই এড়ানো যায় না। জিম সাইমন্সের গল্প আসলে এক প্যারাডক্স। তিনি বাজার ভেঙে ফেললেন, কিন্তু বাজারকে পুরোপুরি ব্যাখ্যা করলেন না। তিনি অসীম সম্পদ বানালেন, কিন্তু ব্যক্তিগত ক্ষত থেকে রক্ষা পাননি। তিনি ব্যবসায়ী ছিলেন, তবু দর্শন চিন্তকও ছিলেন। তার গল্প শেষ হলেও তার বিপ্লব চলতে থাকে। কোয়ান্ট ইনভেস্টিং আজও তার উত্তরাধিকার বহন করছে। মানুষ যত বড়ই হোক, জীবনের ভেতরে সাফল্য আর শোক পাশাপাশি থাকে। জিম সাইমন্স আমাদের বাজার জিততে শিখিয়েছেন, কিন্তু তার আসল উত্তরাধিকার হলো জ্ঞান আর মানব কল্যাণে অবদান। এভাবেই শেষ হয় একজন মানুষের গল্প, যিনি ইতিহাসে থেকে যাবেন দ্য ম্যান হু সলভড দ্য মার্কেট।